দর্শক, এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মূল্যবান মতামত জানান গুরুত্বপূর্ণ খবরগুলোর বিষয়ে। আজ আমাদের সঙ্গে 4 জন অতিথি আছেন দেশের বিভিন্ন জায়গা থেকে। আমরা শুরুতে তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আছেন ডাক্তার মোশতাক হোসেন, উপদেষ্টা আইডিসিআর, ঢাকা থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে যুক্ত হয়েছেন শহীদুল হক অলোক, সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব। খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন গৌরাঙ্গ নন্দী, সিনিয়র সাংবাদিক, ব্যুরো চিফ, কালের কণ্ঠ খুলনা। সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে আছেন ডাক্তার কাজী আরিফ আহমেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই নিয়মিত মাঝরাতের আয়োজনে। আমরা আলোচনায় যাব, তার আগে কয়েকটি শিরোনাম, প্রধান খবর দর্শকদের একটু জানাতে চাই, যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করতে চাই আমরা এই নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। সোমবার লকডাউন শুরু হলেও বুধবার পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার থেকে সর্বাত্মক বিধিনিষেধ বলা হচ্ছে। মাঠে থাকবে সেনাবাহিনীও। এটি অন্যতম গুরুত্বপূর্ণ খবর। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ার হিড়িক। মানুষ বলছে ঢাকায় যদি সবকিছু বন্ধ থাকে তারা আসলে কি করবে ঢাকায়। পথে পথে ভোগান্তি, আমিনবাজারে তীব্র যানজট, ফেরিঘাটেও চাপ, স্বাস্থ্যবিধি উপেক্ষিত সর্বক্ষেত্রে। করোনা বাড়ছে এবং সেই জায়গাটাই স্বাস্থ্যবিধির তোয়াক্কা কেউই করছেন না এখন পর্যন্ত। রাজধানীর হাসপাতালে আইসিইউ সংকট, বাড়ছে করোনা রোগীর চাপ, সীমান্তে নিয়ন্ত্রণহীন সংক্রমণ, 8 জেলায় বাড়ছে মৃত্যু। আজও দেশে মারা গেছে করোনায় 77 জন। এগুলো নিয়ে মূলত আলোচনা করতে চাই, করোনা প্রসঙ্গেই থাকতে চাই। ডাক্তার মোশতাক হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মোশতাক হোসেন, আপনি নিশ্চয়ই জানেন যে সোমবার থেকে লকডাউনের কথা বলা হয়েছিল। সেই সোমবার থেকে লকডাউন শুরু হচ্ছে বটে, কিন্তু আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে এবং সেই জায়গাটাই বৃহস্পতিবার থেকে বলা হচ্ছে সর্বাত্মক লকডাউন সারা দেশব্যাপী শুরু হবে। বৃহস্পতিবার থেকে, সোমবার থেকে লকডাউন হলেও সেটিকে সীমিত বলা হচ্ছে, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন বলা হচ্ছে। একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই, কতটা ভালো হলো? আমাদের সংক্রমণ যেভাবে দিন দিন পরিমাণেও বাড়ছে এবং শনাক্তের হারও বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে, অবশ্য একটু সংখ্যার ওঠানামা করছে। সংক্রমণ যত বাড়বে মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা আছে। এক্ষেত্রে সঠিকভাবেই সারা দেশব্যাপী যাতায়াত নিয়ন্ত্রণ করা দরকার। এখন যে সংক্রমণের হার, শনাক্তের হার এবং শনাক্তের সংখ্যা, তাকে কমিয়ে আনতে হবে। নাহলে এটা বিপজ্জনক পর্যায়ে চলে গেছে এবং আরো বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারে, বিশেষ করে কোরবানি ঈদের সময়। কাজেই এই বিধিনিষেধ, নিয়ন্ত্রণ এগুলো খুবই প্রয়োজন। এখন দরকার মানুষকে এই বিধিনিষেধ মানতে সক্ষম করে তোলা, তাদেরকে সহযোগিতা করা, যেন যারা বিশেষ করে সীমিত আয়ের মানুষ, প্রান্তিক মানুষ, তারা যেন ঘরে থাকতে পারে, তাদেরকে সেই সহায়তা দেওয়া দরকার। এবং সমস্ত মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে এবং যারা শনাক্ত হচ্ছেন তাদেরকে ব্যবস্থাপনায় নিয়ে আসা যায়, সেটি স্বাস্থ্য বিভাগের দায়িত্ব। তাদেরকে যেন, যারা ঘরে আছেন শনাক্ত হয়ে তাদেরকে হাসপাতালে যেতে হচ্ছে না, তারা যেন গুরুতর অবস্থায় না পড়েন সেভাবে তাকে পরামর্শ দিতে হবে এবং তাদেরকে অন্যান্য মানুষের কাছ থেকে আলাদা থাকা এবং তাদের পরিবার যেন আলাদা থাকতে পারে, কোয়ারেন্টাইনে থাকতে পারে, সে বিষয়ে কিন্তু একটা সামাজিক সহযোগিতার পরিবেশ দরকার। সামান্য জ্বর নিয়ে যারা করোনা শনাক্ত হয়েছেন তারা যদি কাজে যান, বাইরে বেরোন, তাহলে তিনি নিজেও গুরুতর অসুস্থ হতে পারেন এবং তিনি যাদের সংস্পর্শে আসবেন তাদের মধ্যে এই সংক্রমণটা ছড়াতে পারে। কাজে একটা ব্যাপক সামাজিক উদ্যোগ দরকার সরকারের পাশাপাশি করোনার প্রত্যক্ষ উৎস নিয়ন্ত্রণে, করোনার পরোক্ষ উৎস নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি, এবং যেটি এখন আমাদের হাতে নেই টিকা, করোনার ভবিষ্যৎ সংক্রমণ থেকে বাঁচার জন্য টিকা যখন আসছে ধীরে ধীরে আমরা সবাই টিকা নেব। ডক্টর মোশতাক হোসেন, যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনি জানেন যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছিলেন গতকাল যে সোমবার থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে। আজকে আমরা জানলাম যে সোমবার থেকে কঠোর নয়, সীমিত লকডাউন, যেখানে কিছু কিছু বিষয় খোলা থাকবে। সন্ধ্যার পরে রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সরকারের একটা উচ্চ পর্যায়ের বৈঠক, সেখানে বলা হচ্ছে সর্বাত্মক লকডাউন, কঠোর লকডাউন সোমবার থেকে নয়, বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন। সিদ্ধান্তগুলো মানে আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে, মানে কতটা সমন্বিত, পরিকল্পিত মনে হয়? যত দ্রুত আমরা যাতায়াত বন্ধ করতে পারি ততই ভালো, কিন্তু বাস্তবতার কারণে বেশ কিছু জায়গায় আমাদের পিছিয়ে আসতে হয়। মূলত আমার ধারণা যে বাজেট এবং আর্থিক বছর শেষ হচ্ছে 30শে জুন। এই ক্ষেত্রে ব্যাংক সহ অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠানের অনেক কাজ আছে, অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস, তাদের সাথে ব্যাংকের কাজ আছে। সেই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে শিথিল করতে হয়েছে এবং সেটা শিথিল করতে গিয়ে একটু এটার সংখ্যায় বেশ বেশি। এটা একেবারে হাসপাতালের মতো কিছু হাতে গোনা জায়গা নয় বা গণমাধ্যমের মতো কিছু নির্দিষ্ট জায়গা নয়।
জি। যে এই জন্য এইসব জায়গা হয়তো চালু থাকবে, বাকিগুলো বন্ধ করার কথা আছে, যেগুলো আর্থিক বছর শেষের কাজের সাথে সম্পর্কিত নয় সেগুলো সব বন্ধ করে দেওয়ার কথা আছে। আগামীকাল যে প্রজ্ঞাপন হবে আশা করি সেই বিষয়টি থাকবে। এক্ষেত্রে ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন, যারা এই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করেন, এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, যারা এখানে চাকরি করেন, সবাই মিলে এটি কার্যকর করতে হবে। যত দ্রুত জি। আমরা এটা করতে পারি তত দ্রুত আমরা সংক্রমণটা আমরা কমাতে পারবো। জি, অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। আমি একটু যেতে চাই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন শহীদুল হক অলোক। শহীদুল হক অলোক, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এখনকার চাঁপাইনবাবগঞ্জের বাস্তবতা একটু বলবেন, কি অবস্থার মধ্য দিয়ে আপনারা চলছেন, আর যতটা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে মানুষ কতটা মানছে, কর্তৃপক্ষ বা প্রশাসন তাদের পক্ষ থেকেই কতটা মানানোর চেষ্টা দেখছেন, কাজের কাজ হচ্ছে কিনা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জায়গাটা চাঁপাইনবাবগঞ্জ? একটু আনমিউট করতে হবে, আপনাকে শুনছি না। জি। ধন্যবাদ আপনাকে সহ দর্শক শ্রোতাদের। আমরা একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রম করছি। চাঁপাইনবাবগঞ্জ যে দ্বিতীয় ঢেউ, সেই দ্বিতীয় ঢেউয়ে চাঁপাইনবাবগঞ্জ দিয়েই মানে বাংলাদেশের তোলপাড় সৃষ্টি হয়েছে। আমরা সহ আপনারা একটু গণমাধ্যমের মধ্যে দেখেছেন। মূলত চাঁপাইনবাবগঞ্জে যে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতি আমি একটু পরিসংখ্যান দিয়ে বলতে চাই। সেটি হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে ঈদের পর, রোজার ঈদের পর থেকেই কিন্তু করোনা সংক্রমণটা ঊর্ধ্বগতির দিকে শুরু হয়। মূলত আমরা যদি দেখি যে আমি একটু শহীদুল হক অলোক, আমি জানতে চাচ্ছিলাম আপনার চাঁপাইনবাবগঞ্জে যতটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কাগজে কলমে যতটা আমরা দেখি, বাস্তবতা বলবেন কি ধরনের কঠোর বিধিনিষেধ আছে, মানুষ কতটা মানছে, এবং প্রশাসনের পক্ষ থেকে কতটা কঠোরতা দেখছেন মানুষকে মানাতে, স্পেসিফিক যদি এই জায়গাটা একটু বলেন। এই জায়গাটিতে আমি একটু বলি, আমি শহীদুল হুদা অলোক। আর এই জায়গাটিতে যেটি আমাকে বলতে বলা হচ্ছে সেটি হচ্ছে যে আমরা করোনার ভয়াবহতা, ভারতের ভয়াবহতা যখন কিনা মানুষ ওন করেছিল এবং করোনার ভ্যারিয়েন্ট যে 13 জনের মধ্যে 7 জন চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়েছিল, ঠিক সেই সময় এই দুইটি ঘটনাকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে এই লকডাউন বা বিধিনিষেধের জায়গাটাতে স্বতঃস্ফূর্ততা ছিল। বাট এটিকে ঘিরে 14 দিনের 2 দফায় বিশেষ লকডাউনের পর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে 11 দফায় স্থানীয় প্রশাসনের জায়গা থেকে, এই জায়গাটাতে মানুষের এখন কিন্তু জীবনযাপন কিন্তু বলা যায় স্বাভাবিকের মতোই। মাস্ক ব্যবহার করছে, বাট অন্যান্য বিচরণ আচরণগুলো এগুলো একেবারেই মানে স্বাভাবিকের মতোই চলছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই বিধিনিষেধকে বাস্তবায়ন করতে তারা মাঠ পর্যায়ে কাজ করছেন, মোবাইল কোর্টগুলো পরিচালিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে মানুষের প্রথম দিকে যে একটা ধাক্কা থেকে বা একটা ভয় থেকে যে স্বতঃস্ফূর্ততা যেটা ছিল, সেটা ধীরে ধীরে লোপ পেয়ে এখন বলা যায় যে মানে স্বাভাবিকের মতো। দোকানপাট কি সব বন্ধ আছে? দোকানপাট যেটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকছে, ইভেন চাঁপাইনবাবগঞ্জ শহরের মূল শহরের মধ্যে। এটাকে কতটা কঠোর লকডাউন বা কঠোর বিধিনিষেধের মধ্যে বলবেন আপনি? এটি মানে সমসাময়িক যে মানে চিত্রটি, সে চিত্রটি কঠোরতার হারের কাছেও। তাহলে এভাবে নিয়ন্ত্রণ সম্ভব? মানে এটা নিয়ন্ত্রণ সম্ভব এভাবে? মানে করোনা কমবে মনে হয় না? এই যে এখন এখানে যেটি বলা হচ্ছে যে করোনা সংক্রমণ চাঁপাইনবাবগঞ্জে কমে যাচ্ছে, রাষ্ট্রযন্ত্র বলছে, আপনাদের বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, কিন্তু এই কমে যাচ্ছে বলার মধ্য দিয়ে যে পরিসংখ্যানটি আমাদেরকে দেওয়া হচ্ছে, সেই পরিসংখ্যানও আমরা দেখছি যে গত 2 দিন কিন্তু সংক্রমণটা কমের দিকে। এই সংক্রমণটা যখন কমে যাচ্ছে তখন মানুষ কিন্তু আরো রিল্যাক্স মুডে চলে যাচ্ছে, রিল্যাক্স মুডে চলে গিয়ে কিন্তু অবাধ বিচরণটা শুরু করছে। আমি এখানে আমাকে সুযোগ দিলে আমি কিন্তু এখানে মোস্তাক ভাইকে একটা বিষয় কিন্তু আমি ক্লিয়ার হতে চাইছি না। জি প্লিজ বলেন। যে এই যে রিল্যাক্স মুড, এই যে বিষয়টি হচ্ছে, আমি যে বিষয়টা মোস্তাক ভাইয়ের কাছ থেকে বিনয়ের সঙ্গে জানতে চাচ্ছি, যে করোনার যে স্যাম্পল পরীক্ষা করা হচ্ছে, সেটা আমরা জানি যে 3টি পদ্ধতিতে 3টি প্রক্রিয়ায় স্যাম্পল গুলো পরীক্ষা করা হয়। একটা আরটিপিসিআর ল্যাব, একটা জিন এক্সপার্ট, আর একটা হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন। এখানেই কিন্তু একটা তালগোল পাকিয়ে যাচ্ছে যে
আর্টিফিশিয়াল ল্যাবে শনাক্তের হার যেদিন থেকে আমরা দেখছি যে 48, 50, 52, 35%, সেদিনকে আমরা দেখছি র্যাপিড অ্যান্টিজেন টেস্টে মাত্র 8, 9, 10, 18 এই রকমের যখন দিয়ে গড় অ্যাভারেজে যখন দেখা যাচ্ছে যে শনাক্তের হার ওই জেলায় মাত্র 12%। তো আমি র্যাপিড অ্যান্টিজেনের যে এই মানে টেস্টটিকে গড়ের মধ্যে নিয়েছে যখন আমি চিত্রটা উপস্থাপন করব, সেটি কিন্তু আমার প্রকৃত চিত্র কি না সেটি উনি বৈজ্ঞানিক ভাবে তিনি আমাদেরকে যদি ব্যাখ্যা দেন, তাহলে আমরা উপকৃত হব, জাতি উপকৃত হবে। না হলে জি, নিশ্চয়ই ডাক্তার মোশতাক হোসেন একটা বিষয়টা ভয়ঙ্কর চিত্রের মধ্যে থাকার পর আমরা ওই র্যাপিড অ্যান্টিজেন টেস্টকে জি করে জি নেওয়ার পরে আমরা বুঝতে পেরেছি কিন্তু অলোক ভাই, আমরা বুঝতে পেরেছি। আমরা একটু ডাক্তার মোশতাক হোসেন যদি একটু সংক্ষেপে এই জায়গাটা বলেন, একটু বুঝতে পেরেছেন নিশ্চয়ই প্রশ্নটি। জি, ধন্যবাদ। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে যেখানে সংক্রমণটা খুব উচ্চ হারে থাকে সেখানে এটি করা হয়। যারা র্যাপিড অ্যান্টিজেনে পজিটিভ হয় তাদেরকে তাৎক্ষণিক ফলাফল জানিয়ে দেওয়া হয়। যাদের নেগেটিভ তাদের সবার স্যাম্পল আবার আরটিপিসিআর এ পরীক্ষা করা হয়। আরটিপিসিআর পরীক্ষা করার পরে অ্যান্টিজেন, যাদের প্রথম অ্যান্টিজেন পরীক্ষা করেছেন তাদেরকে ফলাফল জানিয়ে দেওয়া হয়। যারা পজিটিভ তারা পজিটিভ, যেটা নেগেটিভ নেগেটিভ। আপনারা কিভাবে হিসাব করছেন জানি না। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যে তাৎক্ষণিকভাবে যে ফলাফল পেলেন, মনে করুন 100 জনের মধ্যে আপনারা পজিটিভ পেলেন 10 জন, এটা 10% এটা বলা ঠিক হবে না, কারণ 90টা পরীক্ষা আবার আরটিপিসিআর হবে। আরটিপিসিআর পরীক্ষার ফলাফল ফেরত আসার পরে আপনি বলবেন 100 জন যাদের নমুনা নেওয়া হয়েছিল অ্যান্টিজেন এবং আরটিপিসিআর পরীক্ষার পরে তখন কত পজিটিভ, সেটি হবে চূড়ান্ত ফলাফল। আমার মনে হয় যারা স্ট্যাটিস্টিশিয়ান আছেন আপনাদের জেলায় সিভিল সার্জন অফিসে এবং ডিভিশনাল লেভেলে রাজশাহী ডিভিশনে আইডিসিআর এর কর্মকর্তারা আছেন, তারা এই হিসাবটি করে থাকেন। আমার মনে হয় তারা সঠিকভাবেই করছেন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটু আসবো আপনার কাছে, আবার আসবো। আপনি নিশ্চয়ই পরে বলবেন। আমি একটু যেতে চাই সাতক্ষীরায়, যশোর থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার কাজী আরিফ আহমেদ। ডাক্তার কাজী আরিফ, শুনতে পাচ্ছেন আপনি? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। যে কি রকম বাস্তবতার মধ্যে দিয়ে যশোর সাতক্ষীরা ওই অঞ্চলটি আসলে চলছে, মানে কতটা বিধিনিষেধ আছে, যতটা কাগজে কলমে আছে সেটির বাস্তবায়ন কতটা দেখছেন? আসলে আমি তো ফিজিশিয়ান মানুষ, বিধিনিষেধ সম্বন্ধে বলাটা আমার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে সেটা কোশ্চেন সাপেক্ষ। তবে আসলে মানুষের আমাদের আমি সাতক্ষীরা থেকে বলছি, আমি সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মেডিসিনের। জি জি জি। মানুষের এখানে সংক্রমণ হার বেশ আসলে মানুষের মধ্যে যে সচেতনতা বোধ সেটা একদমই নাই, এবং নিজের পক্ষে শুধু মাস্কটাও যদি ব্যবহার করতো সেক্ষেত্রেও হয়তো অনেক উপকার হতো। তবে আপনার কোশ্চেনটা আসলে আমার জন্য একটু কঠিন। না, মানে এই যে সাধারণ মানুষের মধ্যে যতটা সচেতনতা আপনি দেখছেন, আমি জানতে চাচ্ছিলাম যে ধরেন কাগজে কলমে তো একরকম সারা দেশেই একরকম কঠোর বিধিনিষেধ আছে, হ্যাঁ, তো সেই জায়গাটাই স্বাস্থ্যবিধি মেনে চলা বিষয় আছে, মাস্ক পরা, বাইরে গেলে সামাজিক দূরত্ব মেনে চলা, হ্যাঁ, তো সেই জায়গাগুলো কি মানে যতটা আপনার চোখে পড়ে সেই জায়গাগুলো কি মেইনটেইন করা হচ্ছে নাকি কোনো কিছু দেখভাল হচ্ছে না? না, এটা আসলে মানে বাস্তবে আসলে এটার প্রতিফলন দেখা যাচ্ছে না আসলে। আর একটা বিষয়, যেহেতু আপনি বলছিলেন যে আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সেই জায়গাটা একটু জানতে চাই, স্বাস্থ্য বিভাগের উপরে চাপ কেমন আপনার ওখানে সাতক্ষীরাতে? যতটা হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে সেগুলোর উপরে চাপ কেমন করোনা রোগে এখন? জি জি, এটা আসলে আমরা আসলে একটা সীমান্তবর্তী জেলা। জি। তো চাঁপাইনবাবগঞ্জের পরপরই আমাদের এখানে এই করোনা পরিস্থিতি খারাপ হইতে থাকে, এবং এবারকার যে ভ্যারিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এটা খুবই অ্যাগ্রেসিভ, এবং কোনো মানে সমস্ত বয়সের মানুষই আক্রান্ত হচ্ছে এখানে, এবং এক্ষেত্রে মর্টালিটিও হাই। আসলে যখন পুরা লাং তার ইনভলভ করে যাচ্ছে তখন স্বভাবতই তার অক্সিজেন প্লাস আপনার হাই ফ্লো অক্সিজেন, তারপরে নন ইনভেসিভ ভেন্টিলেশন এবং ভেন্টিলেটর সাপোর্ট দরকার হয়ে পড়ছে। তবে আসার কথা সেগুলো কি মোটামুটি এগুলো এই ব্যবস্থা কি সাতক্ষীরায় আছে নাকি সেই রোগীগুলোকে আপনারা? জি জি জি, এটা আমাদের প্রধানমন্ত্রী 2011 সালে এখানে আসছিলেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মেডিকেল কলেজ, সেই 500 বেডের যদিও পূর্ণাঙ্গ চালু হয় নাই, সেই মেডিকেল কলেজই মূলত করোনা রোগীর দেখার মানে দায়িত্ব এখানে পালন করছে, এবং
আমার মনে হয় যে গতকালও 284 রোগী ছিল আমাদের মেডিকেল কলেজে। এটা আমার মনে হয় যে জেলাভিত্তিক হসপিটালে লার্জেস্ট, এটা ঢাকার পরে। এবং অন্যান্য যে সাপোর্ট, আমাদের ওখানে আইসিইউ আছে, যদিও বেড কম, আরাউন্ড 8-10টা চালু আছে আর কি। এবং অনেক আপনার হাই ফ্লো নেজাল ক্যানুলাও আছে। তো সব মোটামুটি মিলে একরকম আসলে ব্যবস্থা আছে সাতক্ষীরায়। জি 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 জি। এখন যতটা চাপ মোটামুটি পর্যাপ্ত, যতটা চাপ আছে রোগীর? না না না, এটা পর্যাপ্ত মোটেই না, আসলে পর্যাপ্ত না। তবে আমাদের সেন্ট্রাল অক্সিজেন থাকাতে মানুষকে আমরা মানে উচ্চ প্রেসারে আমরা অক্সিজেন দিতে পারছি। জি, মানে অনেক ধন্যবাদ। high flow আসবো, oxygen আবার যাকে আসবো আপনার কাছে। বলছি। আমি একটু জি। যেতে চাই গৌরাঙ্গ নন্দী আমাদের সঙ্গে খুলনা থেকে আছেন, সিনিয়র সাংবাদিক, ব্যুরো চিফ, কালের কণ্ঠ। নন্দীদাস, শুনতে পাচ্ছেন আপনি এখন? জি জি জি, শুনতে পাচ্ছি। জি, আমরাও আপনি শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছেন? ক্লিয়ার। আমরাও ক্লিয়ার শুনতে জি। পাচ্ছি। খুলনায় তো আসলে সংক্রমণ মৃত্যু বেশ বেশি গেল কয়েকদিন, তো সেই জায়গাটাই খুলনায় জি, কতটা জি। কঠোর বিধিনিষেধ মানা হচ্ছে, মানানোর চেষ্টা কতটা দেখছেন, কাজের কাজ হচ্ছে কিনা আপনার কাছে মনে হয়? দেখুন, প্রশ্নটা একটু জটিল। জটিল মানে প্রশাসনের পক্ষ থেকে মানানোর চেষ্টা আছে যে স্বাস্থ্যবিধি যেন মেনে চলা হয়। মানুষের মধ্যে অভ্যাসের প্রবণতাটা কম। সার্বিকভাবে খুলনা এবং খুলনা বড় শহর হওয়ায় এখানে চিকিৎসার একটু ফ্যাসিলিটিও থাকায় আশেপাশের এলাকা থেকেও রোগী আসছে। এখন যে রোগীর যে হার, যেমন খুলনা মেডিকেল কলেজে যে ইউনিটটি তৈরি করা হচ্ছে ওটা 130 শয্যা বিশিষ্ট। আগে 120 ছিল, সেখান থেকে আরো 10 শয্যা বৃদ্ধি করা হচ্ছে। এবং খুলনা জেনারেল হাসপাতালে 70টা বেড রেডি করা হচ্ছে। সব মিলে 200 শয্যার 20টি আইসিইউ বেড আছে। এখন এখানে রোগী পরিপূর্ণ। এছাড়াও এটা দুটো সরকারি মানে কলেজের দুটো সরকারি হাসপাতালের কথা বললাম, আর একটা বেসরকারি হাসপাতালও আছে, সেখানেও 100 বেড আছে, সেখানে 18টা আইসিইউ আছে। সবগুলোতে রোগী আছে। তার মানে বুঝতেই পারছেন যে রোগীর চাপ আছে। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে ইউনিটটা আছে 130 শয্যার, সেখানে রোগী তার থেকে বেশি আছে এবং বেশি রোগীদেরকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গৌরাঙ্গ নন্দী, যেটি মূল এখানে- বিষয় সেটি হচ্ছে, যদি করোনার বাস্তবতা এরকমই থাকে তাহলে তো স্বাস্থ্য ব্যবস্থা, যেটি বাংলাদেশে সব মিলিয়েই বলি, মানে অনেক বেশি চাপ, হালকা চাপ তৈরি হলে তো আসলে সামাল দেওয়া সম্ভব হয় না। সেই জায়গাটাই মানে করোনা সংক্রমণ কমিয়ে আনার ব্যবস্থাপনার জায়গাটা একটু জানতে চাইছিলাম, কতটা কার্যকর ব্যবস্থাপনা আপনি চোখে দেখছেন? শহরের কথা একটু জানতে চাই। দেখুন, যদি কার্যকর ব্যবস্থার কথাটা বলি, সেটি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে একটা উদ্যোগ আছেই। প্রশাসন চেষ্টা করছে, প্রচারণাও আছে। দোকানপাট কি খোলা না কিন্তু বন্ধ সব? সরি, দোকানপাট কি সব খোলা না বন্ধ, না কোনো সীমিত সময়? না না, দোকানপাট এখন খোলা নেই। কাঁচা বাজারটা এবং জরুরি সার্ভিসটা চালু আছে। খুলনাতে স্থানীয়ভাবে প্রশাসন 7 দিনের একটি লকডাউন বা বিধিনিষেধ দিয়েছিল, সেই বিধিনিষেধ আছে। কিন্তু তারপরেও মানুষজন বেরোচ্ছে, মানুষজন আসছে, প্রয়োজনের খাতিরেই হয়তো আসছে। এবং প্রত্যেককেই যে মাস্ক ব্যবহার করছে বা স্বাস্থ্যবিধি মেনে চলছে, বিষয়টি এরকম না। ব্যাপারটি হচ্ছে, যেটি ব্যবস্থাপনার কথা বলছিলেন, ব্যবস্থাপনা তো আসলে দুইটা দিকের ব্যাপারটি। জি। ব্যাপারটি হলো, যেমন আমার আয়োজনও থাকতে হবে, আবার মানুষের মধ্যে সচেতনতার জায়গাটাও থাকতে হবে, মেনে চলার অভ্যাসটাও থাকতে হবে। সেই জায়গাটা একটু কম। অবশ্য মানুষের প্রয়োজন আছে, হয়তো সে কারণেই মানুষ বেরোচ্ছে। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে, আবার আসবো গৌরাঙ্গ নন্দী। আমি একটু ডাক্তার মোস্তাক হোসেনের কাছে ফিরছি আবারও। ডাক্তার মোস্তাক হোসেন, শুনছিলেন খুলনার বাস্তবতা এবং চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরার বাস্তবতা শুনছিলেন আপনি। এটি 3টি জায়গার উদাহরণ মোটামুটি যতটা তারা বলতে পেরেছেন। সারা দেশে যখন, আপনি নিশ্চয়ই এর আগেও জানেন, যখন একটানা 66 দিন কঠোর বিধিনিষেধের ছিল দেশ, সেটি নিশ্চয়ই আপনার স্মরণে আছে। এবার যে বলা হচ্ছে সর্বাত্মক লকডাউন, বৃহস্পতিবার থেকে যেটি চালু হবে, আগের অভিজ্ঞতা কতটা কাজে লাগানো যাবে মনে হয়? আসলেই আমরা বাস্তবে কতটা কঠোর দেখতে পাবো বলে আপনার মনে হয়? জি, ধন্যবাদ। এই জনস্বাস্থ্যের যে ব্যবস্থা, যাতায়াত নিয়ন্ত্রণ, মানুষকে ঘরে থাকতে উপদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, সেটা কিন্তু কাজে লেগেছে। 100% করতে পারলে তো আমরা আরো ভালো ফলাফল পেতাম। আমাদের যে দ্বিতীয় ঢেউ যেটা ছিল মার্চ এপ্রিল মাসে, অনেক দূর উঠে গিয়েছিল, সেটা কিন্তু নামিয়ে আনা হয়েছে। আমি নিজেও ভাবছিলাম যে দেরি হবে নামতে, কিন্তু সেটি কিন্তু নেমে গেছে। এখন আমরা আবার তৃতীয় ঢেউর মধ্যে পড়লাম, সেটি নেমে গিয়ে আবার ধীরে ধীরে উঠছে। যদি
সীমান্ত এলাকা এবং অন্যান্য জেলাতে যাতায়াত নিয়ন্ত্রণ ওই সময় না করা হতো ঈদের পরপরই, তাহলে কিন্তু ওই সময় অনেক বিরাট ঢেউ উঠতো, সেটা দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে মিলে যেত। এখন তৃতীয় ঢেউ আমাদের বলতে হতে পারে, দ্বিতীয় ঢেউয়ের অংশ হিসাবে সাময়িক নেমে গিয়ে আবার উঠে গিয়েছে। কিন্তু অত্যন্ত সঠিক সময় সীমান্ত নিয়ন্ত্রণ করা হলো এবং ঈদের পরপরই চাঁপাইনবাবগঞ্জ আর সাতক্ষীরা সহ কতগুলো জেলায় এই বিধিনিষেধ জারি করা হলো, চলাচল বন্ধ করা হলো। ভালো হতো ওর পাশের জেলা যেগুলো তখন শনাক্ত কম হচ্ছিল সেগুলোকেও যাতায়াত বিধিনিষেধ দেওয়া হচ্ছিল, কিন্তু আমের যে মৌসুমের কারণে সেটি রিল্যাক্স করা ছিল, তবে সেটা রিল্যাক্স রেখেই বাকিটা বন্ধ করলে সংক্রমণটা আরো একটু স্লো করা যেত। দেখুন, এই মহামারীকে একেবারে 70-100 দুর্ভেদ্য দেয়াল সৃষ্টি করা যায় না, কোনো দেশের পক্ষে সম্ভব না। বাংলাদেশে সেটি আরো কঠিন। রোগী শনাক্ত করে দ্রুত তাকে চিকিৎসা এবং আইসোলেশন নেওয়া। সবাইকে তো হাসপাতালে যেতে হচ্ছে না, যাদেরকে হাসপাতালে যেতে নেওয়া হচ্ছে না তাদেরকে একটা সামাজিক সহায়তামূলক পরিবেশে তাকে যদি ঘরে রাখা যায়, তাকে লাল পতাকা দিয়ে ভীতি সন্ত্রস্ত করানো হয়, এটা এভাবে কিন্তু করলে আমাদের আরো ভালো হবে। এবং একটা বিষয় কিন্তু আমি আপনার বলবো, আপনিও বলছেন যে কঠোর কঠোর, কে কার উপরে কঠোর হয়, কথার প্রতি আমার খুবই আপত্তি আছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিষেধাজ্ঞা মেনে চলবো আমার জন্যে, আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে 100% কার্যকরী করবো। এটাতে আমি আপনার উপরে কঠোর হবো, আপনি আমার কঠোর, একটি তো কেউ কারো অধীনে নয়, কেউ কারো কঠোরতার বিষয় নয়। আমরা মেনে চলবো, এটা আমরা মেনে চলবো আমাদের জন্যই। এটা কোনো নির্যাতনমূলক ব্যবস্থা নয়, আইন শৃঙ্খলার সমস্যা নয়। যখন মানুষকে আমাদের তাদের নিজের দায়িত্ব হিসেবে দিতে পারবো, তাহলে কিন্তু আমরা আরো বেশি সাকসেসফুল হবো। দেখুন, চাঁপাইনবাবগঞ্জে আমি যতটুকু শুনেছি, স্থানীয় শিবগঞ্জের এমপি তিনি কিন্তু সমস্ত মানুষকে সেখানে উদ্বুদ্ধ করতে পেরেছেন। আমার যে মেডিকেল টিম, যে স্বাস্থ্য বিভাগের দল গিয়েছিল, তারা দেখেছে যে 70% মানুষ তখন মাস্ক পরেছিল এবং অনেকটা দ্রুতই কিন্তু তার শনাক্তের হার নেমে গেছে। এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আসেনি, এখনো সেই 10% উপরে শনাক্তের হারটা আছে। সাতক্ষীরার স্থানীয় এমপি আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী, তিনি গিয়ে সেখানে আরো সেই উদ্যোগ দিয়েছেন, সেখানে যারা কাজ করছেন তাদের সাথে তিনি সমস্ত রাজনৈতিক দল তাদেরকে সংঘবদ্ধ করেছেন। এটা শুধুমাত্র একটি দলের বিষয় নয় বা প্রশাসনের বিষয় নয়, সবাইকে উদ্বুদ্ধ করতে পেরেছেন। এখানে ফল পাওয়া গেছে, হয়তো আরো ভালো ফল পাওয়া যাবে যদি প্রত্যেকটা উপজেলায় এই কাজটি করা হয়। এই যে আপনি যেটি বলছিলেন যে একটু উদ্যোগ নেওয়া, জনপ্রতিনিধি যারা আছেন, যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এলাকার, তারা যদি একটু উদ্যোগ নেন, সেই উদ্যোগগুলো দেশব্যাপী কতটা দেখছেন আমরা? মানে এই যে প্রশাসন জনপ্রতিনিধির মধ্যে সমন্বয়হীনতা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, সেই জায়গায় কোন রকম উদ্যোগ এবার দেখতে চান কিনা বা দরকার বলে মনে হয় কিনা? হ্যাঁ, উদ্যোগটা মূলত প্রশাসন কেন্দ্রিক, এটিকে বিস্তৃত করতে হবে, জনপ্রতিনিধিদেরকে অবশ্যই এখানে সম্পৃক্ত করতে হবে। তবে জনপ্রতিনিধিদের নিজেদেরই এগিয়ে আসা উচিত। আগে বলছে তাদেরকে উপদেশ দেওয়া হতো, ধৃষ্টতা দেখাবো না, তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ বা সাতক্ষীরার যারা এমপি, মাননীয় সংসদ সদস্য, তারা কিন্তু নিজেরাই এগিয়ে এসছেন, এটা খুবই ভালো ফল দিচ্ছে। এবং ঢাকাতে টোলারবাগে যখন প্রথম ঢেউয়ের সময় স্থানীয় এমপি, তিনি অবশ্যই এখন আমাদের মাঝে নেই, তিনি কিন্তু এগিয়ে এসেছিলেন, তাকে কিন্তু বলতে হয়নি। কাজে যারা স্থানীয় জনপ্রতিনিধি তারা যদি নিজ উদ্যোগে এগিয়ে আসেন, আমার মনে হয়, এবং অবশ্যই প্রশাসনকে তাদেরকে সাথে নিয়েই কাজ করতে হবে। প্রশাসন অবশ্যই বাস্তবায়িত করবে নির্দেশগুলো, তাদের সেই ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি আছে, কিন্তু জনগণের নেতাদেরকে এখানে সম্পৃক্ত করা ছাড়া কিন্তু এটা ফল আসবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শেষ বেলা নিশ্চয়ই আপনাকে আবারও আরেকবার আপনার কথা শুনতে চাই। আমরা একটু যেতে চাই চাঁপাইনবাবগঞ্জ। অলোকদা, আবার একটু আপনার কাছে আসি, একটু জানতে চাই যে কঠোর বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে আবারও সর্বাত্মক লকডাউন সারা দেশে একযোগে হবে, কি ধরনের প্রত্যাশা থাকবে সেই জায়গাটাই, যদি সত্যিকার অর্থে আমরা সংক্রমণে একটু স্বস্তি পেতে চাই? জি প্লিজ। জি, আপনি বিধিনিষেধ যে নতুন করে যে আসছে সেটি প্রসঙ্গে বলেছেন, কিন্তু এখানে ভাই একটি কথা বলেছেন, সেটিকে আমি একটু বিনয়ের সঙ্গে যদি আপনাদের সামনে উপস্থাপন। সময় কিন্তু খুব বেশি নেই সামনে। জি না, সময় নেই, কিন্তু আমাকে কিন্তু এই বিষয়টি বলতেই হবে। এই কারণে বলতে হবে যে গত 15 মে তারিখ থেকে আমরা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের সংক্রমণের ঊর্ধ্বগতি। 15 তারিখ যে স্বাস্থ্য বিভাগের যে পরিসংখ্যান, সেখানে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সংক্রমণের হার ছিল 52%, আরটিপিসিআর ল্যাবের প্রতিবেদনে 52%। এই 15 তারিখ থেকে 23 তারিখে 24 তারিখে যেদিনকে লকডাউন ঘোষণা করা হয়, বিশেষ লকডাউন, সেই 23 তারিখে ছিল 55%, 54% এইরকম লেভেল।
এই যে সংসদ সদস্য ডাক্তার সামিলউদ্দিন আহমেদ শিমুলের যে প্রসঙ্গটি এখানে উপস্থাপন করা হলো, আমি আপনাদেরকে মাধ্যমে জানাতে চাই যে সংক্রমণের হার যখন ভেতর যখন বিস্ফোরণ মুখের মতন, ঠিক সেই সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাজার বাগান নামক একটি জায়গায় সেখানে আম পাড়া উৎসব করা হয়েছে স্বাস্থ্যবিধিকে ভঙ্গ করে। কিন্তু 24 তারিখে যে লকডাউনটি, বিশেষ লকডাউনটি ঘোষণা করা হয়েছে, সেই সময় যদি লকডাউনটি আমরা ঘোষণা না করতাম তাহলে কিন্তু একটা মহা বিপর্যয় সংঘটিত হতো। কারণ 24 তারিখ 25 তারিখ এই সময় চাঁপাইনবাবগঞ্জের 30 থেকে 35টি আম বাজারে গায়ে গা লাগিয়ে মানুষের চলাচল করতো। তাহলে দেখা যেত যে আমরা যদি লকডাউনটা যদি না যেতাম তাহলে হয়তো এই সংক্রমণের মাত্রাটা 80, 90, 85 এইরকম লেভেলে চলে যেত। আসার কথা যে ওই সময় ওই লকডাউনটি দেওয়া হয়েছে। এখন যে বিষয়টি যে আসছে, অন্যান্য জেলার যে সংক্ষেপে বলতে হবে সেটি হচ্ছে যে কি ধরনের প্রত্যাশা থাকবে সর্বাত্মক লকডাউনে চাঁপাইনবাবগঞ্জে এই সময় কেমন দেখতে চান আপনি? সর্বাত্মক লকডাউনে আমাদের যেটি প্রত্যাশা থাকবে সেটি হচ্ছে যে জনসচেতনতার কোনো বিকল্প নেই, এবং এই জনসচেতনতার সৃষ্টিতে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জোরালোভাবে সম্পৃক্ত করতে হবে। এখানকার চাঁপাইনবাবগঞ্জ একটি বিশেষ অঞ্চল, আপনারা সবাই জানেন। জি, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। আমরা আশা করি যে নিশ্চয়ই সেই জনসচেতনতা বৃদ্ধির কাজ করবেন। আমরা একটু যেতে চাই সাতক্ষীরায় ডাক্তার কাজী আরিফ আহমেদ। ডাক্তার কাজী আরিফ আহমেদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই। একেবারে সর্বাত্মক হয়তো সম্ভব নয়, মানুষ বাইরে বের হবেই, বাংলাদেশের নিশ্চয়ই সংস্কৃতি সম্পর্কে আপনার ধারণা আছে আগের অভিজ্ঞতা থেকে। সেই জায়গা থেকে মানে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হলে আমরা একটু স্বস্তির মধ্যে যেতে পারি করোনায়? আসলে লকডাউনের এই পর্যায়ে মানুষের মানে যে ঘরের ভিতরে থাকতে হবে এবং একটা সংক্রামক ব্যাধি, এটা আমরা নিজেরাই স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ থেকে নিজেরাও রক্ষা পাবো, মানুষকেও রক্ষা করব, সেই সচেতনতা একদমই নাই। তো মানুষ তো সবাই জানে কি কি করতে হবে করোনায়। সেটা অবশ্য এতদিন করোনা যেহেতু বিভিন্ন প্রচারণা চলছে, আপনারা মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন তারাও এগিয়ে এসছেন এবং সমস্ত মিডিয়াতে খবর আছে, মানুষ বুঝছে এটা দরকার, কিন্তু আসলে বাস্তবতার নিরিখে হয়তো অনেকেই পাচ্ছে না, যেহেতু হয়তো অনেকের মানে চুলায় চাল নাই, এরকম আর কি, মানে দিন আনা দিন খাওয়া মানুষ আছে আর কি। সবকিছু সমন্বয় করে কিভাবে এই লকডাউন, ইফেক্টিভ লকডাউন করা যায়, বিষয়টা আরো ভাবতে হবে সমস্ত মহলকে। অনেক ধন্যবাদ। আমরা যেতে চাই খুলনায় গৌরাঙ্গ নন্দী। নিম্নবিত্ত মানুষরাই আসলে এই সময় বেশিরভাগ ক্ষেত্রেই বের হয়, সেই জায়গাটাই খুলনায় কোনো রকম প্রস্তুতি দেখেছেন একটু, মানে শরীর তালিকা করা, কাদেরকে আসলে এই ধরনের মানে সহযোগিতা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, সেরকম কোনো পরিকল্পনা হয়েছে কিনা? সত্যি কথা বলতে কি, যে নিম্ন আয়ের মানুষদেরকে ঘরে রাখবার জন্যে সেরকম কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত অন্তত আমার চোখে পড়েনি। ভিতরে ভিতরে প্রশাসনের কোনো ব্যবস্থা আছে কিনা বা রাজনৈতিক দল বা অন্যদের আছে কিনা তা থাকতে পারে, কিন্তু আমার জানা নেই। এখানে একটা বিষয় নিয়ে আমি একটু জনস্বাস্থ্যবিদ ডাক্তার মোস্তাক যে কথাটি বলছিলেন সেই কথাটার সূত্র ধরে একটা কথা বলতে চাই। সেটি হলো যে এটা তো মানিয়ে নেওয়া, জোর করে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় আসলে নয়। বিষয়টি সচেতনতার, যেমন নিজেদের তাগিদ, যে আমরা মহামারী থেকে যদি নিজেরা বাঁচতে চাই, তো বাঁচতে যাওয়ার ক্ষেত্রে যে স্বাস্থ্যবিদ সাতক্ষীরার যিনি বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো যে যার প্রয়োজন আছে সে কিন্তু বেরোবেই। এখন যার প্রয়োজন আছে সে যে বেরুবে, তাকে আমি ঘরে কি করে রাখবো? ঘরে রাখার ব্যবস্থাটি যদি আমি না করতে পারি, শুধুমাত্র আদেশ নির্দেশ উপদেশ বা যদি এরকম যতই কঠোরতা আমি আরোপ করবার চেষ্টা করি না কেন, মানুষকে কিন্তু রোখা যাবে না। কারণ ক্ষুধা হচ্ছে বড় যে জিনিসটি, যে ক্ষুধা প্রয়োজন, ক্ষুধা মেটানোর যে ব্যাপারটা, যদিও জীবন জীবিকার কথা বলা হচ্ছে, এটা পারস্পরিক। যেমন জীবিকা, যেমন জীবনকে টিকিয়ে রাখে, জীবন মারা যাবে বলে আমি জীবিকা নষ্ট করব, জীবিকার সেটি আসলে বড় চ্যালেঞ্জ সামনে সরকারের সামনে, স্থানীয় প্রশাসনের সামনে। আমরা আশা করি নিশ্চয়ই আমরা এবার অবশ্যই ভালো পরিকল্পনা দেখবো এই জায়গাটি। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে ডাক্তার মোস্তাক হোসেন, শহীদুল হুদা অলোক,
গৌরাঙ্গ নন্দী, ডাক্তার কাজী আরিফ আহমেদ, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজরুম সংবাদ দেওয়ার জন্য। দর্শক, আমরা শেষ করব তার আগে আমার হাতে সংবাদপত্র রয়েছে 3টি, সেগুলো একটু আপনাদের জানিয়ে আসতে চাই কী ধরনের সংবাদ সকালে সাধারণ মানুষের হাতে পৌঁছবে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর, আবারও জীবন জীবিকার সংশয়, যে বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করছিলাম। আসলেই জীবন জীবিকার বড় সংশয়, কারণ যারা নিম্নবিত্ত মানুষ প্রতিদিন বের হন তারাই আসলে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন প্রতিদিন ইনকাম না করলে। সেটি প্রধান খবর করা হয়েছে। ডিজিটাল সাধ্যে বাধা পুরনো আইন, একটা বড় সুখবর, শিগগিরই বাংলাদেশকে মডার্ন আর 25 লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র, সেটি গুরুত্ব পেয়েছে রাষ্ট্রদূত আল রবার্ট মিলার বলেছেন। বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন, দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে বলা হচ্ছে। কালের কণ্ঠের প্রধান খবরে আমরা একটু যেতে চাই। কালের কণ্ঠের প্রধান খবর, প্রথম পাতার খবর, অনেক কিছু খোলা রেখেই কঠোর লকডাউন। এবারও যদি এমনটা হয় তাহলে আসলেই কতটা কাজে দেবে সে বিষয় নিয়ে সংশয় থাকছে। প্রজ্ঞাপন জারি হবে আজ। বন্ধ হবে না গার্মেন্টস, শহর রপ্তানিমুখী শিল্প কারখানা, আদালত ও ব্যাংকের ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে আজ। খোলা থাকবে হিসাব বিভাগের সব অফিস, চিকিৎসা সেবা, গণমাধ্যম। ঢাকা বন্দি না হয়ে গ্রামে ফেরার তাড়া। আসছে 6 রকমের টিকা, 2 সপ্তাহের মধ্যে মিলবে 50 লাখ ডোজ। এটা একটি বড় খবর। প্রত্যেকের টিকা নিশ্চিত করতে চান প্রধানমন্ত্রী। ডেইলি সানের প্রধান খবর, টিনস টার্ন টেরিবল, অ্যারাউন্ড 80 টিনেজ গ্যাংস অ্যাক্টিভ ইন ক্যাপিটাল। কিশোর গ্যাং নিয়ে প্রধান খবর করা হয়েছে এবং ঢাকা ছাড়ছে মানুষ, সেটির একটি ছবি দেওয়া হয়েছে। আসলে কতটা করোনার স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে মানুষ আসলে বাড়ি ফিরছে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে যে 4 জন ছিলেন, একই সঙ্গে দর্শক আপনারা যারা ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই এক সময়টা এখনও খারাপ, বাইরে গেলে নিশ্চয়ই মাস্ক পরবেন, একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অনেক ধন্যবাদ, শুভরাত্রি। নিশ্চয়ই দেখাবে অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24